ক্রিয়েশন ইউনিটের বিশেষ নিবেদন। লেখক স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত আমি আজাদ হিন্দের সৈনিক। স্বপন বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম বহুমুখী প্রতিভাসম্পন্ন লেখক। তিনি 1947 সালের 20 মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ম্যাগাজিনে তার সাহিত্য প্রকাশ করতে শুরু করেন। তার রচিত প্রথম গোয়েন্দা গল্প 1966 সালে ম্যাগাজিনে প্রকাশিত হয়। 1967 সাল থেকে তিনি আকাশবাণীর নিয়মিত নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে প্রতিষ্ঠিত হন। 80 দশক থেকেই তিনি তার কিশোর সাহিত্যের জন্য প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষত গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার কাহিনী, কল্পবিজ্ঞান, ঐতিহাসিক গল্প, ভূতের গল্প, ভৌতিক গল্প ও সামাজিক গল্পে তিনি তার দক্ষতা প্রদর্শন করেছেন। শিশু, শুকতারা, কিশোর, ভারতী, আনন্দমেলা, সন্দেশ প্রভৃতি কিশোর পত্রিকাগুলিতে তিনি নিয়মিত লেখক। নবকল্লোলের মতো শীর্ষ শ্রেণীর প্রাপ্তবয়স্ক ম্যাগাজিনেও তিনি বেশ বিখ্যাত। 1986 সালে শিশু সাহিত্যিক সংসদে সেরা শিশু সাহিত্যিকের সম্মান অর্জন করেন। 1996 সালে কলকাতা বইমেলায় শিশু ও কিশোর সাহিত্যের অবদানের জন্য দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত হন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারেও সম্মানিত হন তিনি। আমি আজাদ হিন্দের সৈনিক গল্পের দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন দুই তরুণের সিঙ্গাপুর পৌঁছনো এবং আজাদ হিন্দের সৈনিক হয়ে ওঠার মতো দুঃসাহসিক কাহিনী। আজাদ হিন্দ বীরত্বের সাথে ভারতে প্রবেশ করলেও কিছু প্রতিকূলতার কারণে পিছু হটতে হয় তাদের। জয়ন্ত কোনোভাবে বেঁচে যায় এবং পরবর্তীকালে ঘরে ফিরে সে জানতে পারে সাম্প্রদায়িক দাঙ্গায় তার বাবা ও দিদি দুজনকেই হত্যা করা হয়েছে। বেঁচে আছেন তার মা সুনয়না দেবী। জয়ন্ত ঠিক করে সে তার মাকে নিয়ে দেশ ছেড়ে চলে যাবে নতুন ভারতবর্ষে। আব্বাস তাকে কথা দেয় তাদের আবার দেখা হবে। ক্রিয়েশন ইউনিট স্পেশালসে আজ আপনাদের জন্য লেখক স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি আজাদ হিন্দের সৈনিক গল্পের তৃতীয় পর্ব। সমবেত দর্শক মণ্ডলীর করতালির ধ্বনিতে চমক ভাঙল জয়ন্ত চক্রবর্তীর। এতক্ষণ তিনি নিজের ভাবনায় তন্ময় ছিলেন। ইতিমধ্যে মঞ্চের ওপর আজকের সভাপতি জনপ্রতিনিধি হরিসাধন বটব্যাল তাঁর জ্বালাময় ভাষণ শেষ করে তরুণ লেফটেন্যান্ট অরিন্দম চক্রবর্তীর হাতে সম্বর্ধনার উপহার তুলে দিয়েছেন। এবার অরিন্দমের ঠাকুরদা আজাদ হিন্দ ফৌজের প্রাক্তন সৈনিক বৃদ্ধ জয়ন্ত চক্রবর্তীকে সম্বর্ধনা জানাবার পালা। হরিসাধন বটব্যাল এগিয়ে আসেন জয়ন্ত চক্রবর্তীর দিকে, বিনীত কণ্ঠে বলেন, হে হে, আপনি একটু অনুগ্রহ করে মঞ্চের একটু সামনে আসতে পারবেন? সবাই আপনাকে দেখতে চায়। জয়ন্ত চক্রবর্তীর মন তখন স্মৃতিমেদুর। এদের কোনো কথাই যেন তার মনের মধ্যে ঢুকছে না। তবু হরিসাধন বটব্যালের অনুরোধ মতো কিছুটা আচ্ছন্নভাবেই উঠে দাঁড়িয়ে দু পা এগিয়ে যান। একটি ছোট্ট মেয়ে মঞ্চে উঠে ওর গলায় সম্বর্ধনার চাদর ঝুলিয়ে দিল, পরিয়ে দিল রজনীগন্ধার মালা, এরপর কিছু উপহার। হরিসাধন বটব্যাল ওর সম্পর্কে কী সব যেন বলতে শুরু করেছেন। কি বলছেন উনি? জয়ন্ত চক্রবর্তীর পরিচয়? হ্যাঁ, তিনি আজাদ হিন্দের সৈনিক তো বটেই, তবে তার চেয়েও বড় পরিচয় জয়ন্ত চক্রবর্তীর জীবনে রচিত হয়ে গেছে। একজন তাকে শিখিয়ে গেছে যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের ব্যক্তি জীবন বলে কিচ্ছু থাকতে পারে না, কিন্তু ব্যক্তি সত্তা বাদ দিলে মানুষ কি কখনো মানুষ হয়ে বাঁচতে পারে? এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি জয়ন্ত চক্রবর্তী।
1965 রণাঙ্গন। জয়ন্ত চক্রবর্তী তখন ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর। স্থান পশ্চিম ভারতের কচ্ছ সীমান্ত। কিছুদিন আগে পাকিস্তানি ফোর্স ভীষণ আক্রমণ হেনে ভারতের সীমান্তের বেশ কিছুটা ভেতরে ঢুকে দখল নিয়েছে। এই সময় জয়ন্ত চক্রবর্তী ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর। তিনি তখন পশ্চিম সেক্টরে। ওর কাছে ওপরতলা থেকে নির্দেশ এলো পাক সেনাদের হটিয়ে ভারতীয় পোস্ট দখল করতে হবে। কিন্তু সরাসরি আক্রমণে গেলে ভারতীয় পক্ষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। তাই আক্রমণ হানবার আগে শত্রুর গতিবিধি এবং শক্তির খোঁজ জানা দরকার। কিন্তু সেই কাজ করতে হবে অতি গোপনে। কাজটা দুরূহ তো বটেই, কিন্তু মেজর জয়ন্ত চক্রবর্তী কোনো বিপদকে বিপদ মনে করেন না। তিনি স্থির করলেন রাতের অন্ধকারে প্যারেড ট্রুপার বা কয়েকজন ছত্রিশ সৈন্য নিয়ে পাকিস্তান ঘাঁটির কাছাকাছি নামবেন। তারপর চারিদিক থেকে নিঃশব্দে সেই ঘাঁটির মধ্যে ঢুকে তাদের অবস্থান সম্পর্কে খবর নিয়ে আসবেন। এছাড়া কোনো পথ নেই। সেই মতো পরিকল্পনা করে সেই রাতেই জনাকয়েক অসীম সাহসী প্যারাট্রুপারকে নিয়ে তিনি সামরিক বিমানে উঠলেন। সেই বিমান তাদের নিঃশব্দে উড়িয়ে নিয়ে গেল অধিকৃত এলাকার কাছাকাছি আকাশ সীমায়। তারপর সেখান থেকে মেজর জয়ন্ত চক্রবর্তী এবং অন্যান্য সৈনিকদের নিয়ে বিমান থেকে প্যারাসুট জাম্প করলেন। বিমান উড়ে চলে গেল। ওরা ভাসতে ভাসতে নেমে এলেন মাটিতে। জায়গাটা পরিত্যক্ত পাহাড়ি অঞ্চল। আশেপাশে কিছু কিছু গাছপালা আছে। জয়ন্ত চক্রবর্তী তার প্যারাট্রুপারদের নির্দেশ দিলেন নিজেদের বাঁচিয়ে খুব গোপনে পাকিস্তান ঘাঁটির কাছাকাছি পৌঁছতে হবে। ওদের উদ্দেশ্য শুধু শত্রুপক্ষের শক্তির পরিমাপ করাই নয়, সম্ভব হলে ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়ে যথাসম্ভব ক্ষয়ক্ষতি করা। তাহলে ভারতীয় সেনাদের পক্ষে পরবর্তী সময়ে আক্রমণ হানতে সুবিধে হবে। প্যারাট্রুপারদের কাছে যথেষ্ট বিস্ফোরকও মজুত আছে। চতুর্দিক থেকে অন্ধকারে গা মিশিয়ে প্রায় বুকে হেঁটে শত্রু অধিকৃত ঘাঁটির দিকে এগিয়ে চলল ভারতীয় সেনানীরা। ওদের সকলের আগে মেজর জয়ন্ত চক্রবর্তী। রাত তখন গভীর। দূর পাকিস্তান ঘাঁটিতে আলো জ্বলছে। মাঝে মাঝে পাক ফৌজের সার্চলাইট ঘুরছে এদিক ওদিক। তারই মধ্যে গুঁড়ি মেরে এগিয়ে চলেছে মেজর জয়ন্ত চক্রবর্তী। তার পাশে এক তরুণ ছত্রিশ সেনা। হঠাৎ ঘটে গেল একটা অঘটন। আহ আহ বলে চিৎকার করে লাফিয়ে উঠল তরুণ সৈনিকটি। কি কি হলো রামলাল? জয়ন্ত চক্রবর্তী ওর দিকে ফিরে তাকালেন। ততক্ষণে প্রায় নেতিয়ে পড়েছে তরুণ সৈনিকটি। মুখ ফুটে সে শুধু একটাই কথা বলতে পারল, সাপ, সাপ নে কাটা। হ্যাঁ, সাপই তো। ওই অন্ধকারের মধ্যে যেটুকু নক্ষত্রের আলো আছে তাতেই দেখতে ভুল করলেন না মেজর জয়ন্ত চক্রবর্তী। একটা লম্বা সাপ এঁকে বেঁকে পালাচ্ছে রামলালের পাশ থেকে। প্রচণ্ড ক্রোধে মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন জয়ন্ত চক্রবর্তী। এই তরুণ সৈনিক যে তার পরম প্রিয়, হাতের নির্ভুল নিশানায় গুলি করে মারলেন সাপটিকে। সাপ মরল, কিন্তু সমস্যা বেড়ে গেল। তরুণ রামলাল তখন সাপের বিষে একেবারে নীল হয়ে লুটিয়ে পড়েছে পাহাড়ি প্রান্তরে। এই অবস্থায় ওকে নিয়ে কী বা করতে পারেন মেজর? সেনাবাহিনীর কঠোর জীবনের যুদ্ধক্ষেত্রে নিজের অথবা অন্য কারোর জীবনের মায়া করা চলে না। বলা হয় তোমার প্রাণাধিক প্রিয় সঙ্গীও যদি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে পড়ে, প্রয়োজনে তাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। কিন্তু সৈনিক হয়েও জয়ন্ত এতটা কঠোর হয়ে কোনোদিন ভাবতে পারেনি। তাই বিপদের সেই চরম মুহূর্তেও তিনি তার যেটুকু করার তা করতে ভুললেন না। প্রথমে রামলালের সাপ কাটা পায়ের স্থানটির ঠিক ওপরে একটা কাপড়ের বাঁধন দিলেন। তারপর হাতের ছুরিটার সাহায্যে সাপ কাটা অংশটা কিছুটা চিরে দিলেন। গল গল করে বেরিয়ে আসতে লাগলো তাজা রক্ত। এছাড়া রামলালকে বাঁচাবার আর কোনো উপায় নেই। ওই রক্তের সঙ্গে সাপের বিষটুকু যদি বেরিয়ে আসতে পারে তবেই বাঁচবে রামলাল। এই মুহূর্তে এছাড়া আর অন্য কিছু করার উপায় নেই। কিন্তু ইতিমধ্যে যা বিপদ ঘটার তা ঘটে গেছে। তার বন্দুকের গুলির শব্দ পৌঁছে গেছে পাকিস্তান ঘাঁটিতে। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে পড়েছে পাক সেনারা। গুলির শব্দ লক্ষ্য করে সার্চলাইট জেলে খুঁজতে বেরিয়ে পড়েছে ওরা। এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা ছেড়ে অন্যত্র সরে যাওয়াই নিরাপদ।
কিন্তু ততক্ষণ অনেকটাই দেরি হয়ে গেছে। তরুণ সঙ্গী সৈনিককে বিপদমুক্ত করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন মেজর জয়ন্ত চক্রবর্তী। সুতরাং পাক হানাদারদের তিনি এড়াতে পারলেন না, গ্রেপ্তার হলেন ওদের হাতে। ভারতীয় মেজর জয়ন্ত চক্রবর্তী এবং সর্পদংশনে অসাড় তরুণ সৈনিক রামলালকে 4 জন পাক সৈনিক বন্দি করে নিয়ে গেল এক তাঁবুর মধ্যে। বোঝা গেল সেটাই পাকিস্তান অধিকৃত ঘাঁটির সদর দপ্তর। তাঁবুর মধ্যে একটা টিমটিমে আলো জ্বলছিল। একটা ছোট্ট টেবিলের ওপাশে বসেছিলেন এক পাকিস্তানি সেনানায়ক। পাকিস্তানি সৈনিক তার অধিনায়ককে বন্দি ভারতীয় মেজরের অপরাধের কথা জানালো। তাকে এবং তার সহযোগী সৈনিকটিকে ওরা বন্দি করেছে তাদের অধিকৃত ঘাঁটির সামনে থেকে। শত্রুপক্ষের এই মেজর তাদের ঘাঁটিতে কোন উদ্দেশ্যে ঢুকতে চাইছিল সেই অনুমানের কথা জানাতে ওরা ভুলল না। পাকিস্তানি 4 সৈনিক যখন ভারতীয় মেজরের অপরাধ কর্মের কথা সবিস্তারে শোনাচ্ছিল, সেই পাকিস্তানি সেনানায়ক অপলক চক্ষে বন্দি শত্রুর দিকে তাকিয়েছিল। পাক সৈনিকদের শত্রুর বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি শেষ হওয়ার পর তাদের অধিনায়ক গম্ভীরভাবে বলল, ঠিক আছে, তোমরা এখন যাও। আমি একটু একাই বন্দিকে জেরা করতে চাই। মনে হচ্ছে এর কাছ থেকে দুশ্মনদের অনেক খবর পাবো। পাক সৈনিকরা তাদের অধিনায়ককে স্যালুট জানিয়ে তাঁবু থেকে বেরিয়ে গেল। অবাক হলেন মেজর জয়ন্ত চক্রবর্তী। বন্দি শত্রুকে প্রহরী ছাড়া একা রেখে যেতে বলা কোনো সেনা অধিনায়কের পক্ষে স্বাভাবিক বলা চলে না। এখন তো তিনি মরিয়া হয়ে ওই পাক অধিনায়ককে আক্রমণ করে বসতে পারেন। জয়ন্ত, আমায় চিনতে পারলি না তো? হঠাৎ যেন বিদ্যুৎ ছটার মতো একটা কণ্ঠস্বর কানে এসে আঘাত করলো জয়ন্ত চক্রবর্তীর। কথাটা বলেছে ওই পাক অধিনায়ক, পরিষ্কার বাংলায়। মেজর জয়ন্ত চক্রবর্তী এবার ভালোভাবে তাকিয়ে দেখেন বক্তার মুখের দিকে। তাঁবুর ক্ষীণ আলোতেও এবার আর বুঝতে অসুবিধা হলো না, ওই হাসি তার চেনা, অনেক দিনের চেনা। কিন্তু তাই বা কি করে সম্ভব? জয়ন্ত, তুই কি সত্যি এখন আমায় চিনতে পারছিস না? আব্বাস! এবার যেন বুকের ভেতর থেকে নামটা বেরিয়ে এলো জয়ন্ত চক্রবর্তীর। তারপরেই আব্বাস এসে বুকে জড়িয়ে ধরল জয়ন্তকে। এই আলিঙ্গন যুদ্ধরত 2 শত্রু দেশের 2 সেনা অধিনায়কের নয়, বহুত দিন পর দেখা হওয়া 2 বন্ধুর। মনে আছে বন্ধু, শেষবার তুই বিদায় নেওয়ার সময় আমি বলেছিলাম দেখা তো আমাদের হবেই। কিন্তু এভাবে যে দেখা হবে তা কোনোদিনই ভাবতে পারেনি রে আব্বাস। হঠাৎ সচকিত হয় আব্বাস। বর্তমান বাস্তব পরিস্থিতি ওর মনকে নাড়া দেয়। বলে, জয়ন্ত, আর দেরি করিস না, তুই এখন এখান থেকে পালিয়ে যা। পালিয়ে যাব? অবাক হয় জয়ন্ত। তুই আমাকে কিভাবে পালাতে দিতে পারিস? যা বলছি তাই কর এখনই। আব্বাস এবার অসহিষ্ণু হয়। এখনই আমার সৈন্যরা এসে পড়বে, তখন তোকে ওদের হাত থেকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। আমাকে বাঁচাবার দায়িত্ব তোমার নয়, মেজর আব্বাস হোসেন। জয়ন্ত চক্রবর্তী এবার গম্ভীরভাবে বলেন, তুমি আমার প্রতি সেই আচরণই করবে যা একজন শত্রুপক্ষের বন্দী সৈনিকের প্রতি তোমার কর্তব্য। শত্রুপক্ষ? তুই আমার শত্রু? আব্বাস হঠাৎ হেসে ওঠে। জয়ন্ত, তুই একথা বলতে পারলি? আচ্ছা, এত বছর বাদে না হয় দেখা আমাদের দুজনের, তাই বলে? মেজর আব্বাস! ওর কথা শেষ হবার আগেই আবার গম্ভীর কণ্ঠে ধমকে ওঠেন ভারতীয় মেজর, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। এই অবস্থা থেকে আমার আহত সাথীকে নিয়ে পালাবার চেষ্টা অবশ্যই আমি করব, তবে তা কোনো পাকিস্তানি মেজরের দয়ার দান হিসেবে নয়। এবার অবাক হয়ে জয়ন্তর মুখের দিকে তাকায় আব্বাস। ধীরে ধীরে মুখভাব পরিবর্তিত হয়। কিছু বেদনায় মুখটা পাংশুটে হয়ে যায়। কি যেন বলার উপক্রম করে, কিন্তু তার আগেই বাইরে থেকে গোটা কয়েক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সঙ্গে সঙ্গে জনা 2 পাকিস্তানি সৈনিক তাঁবুতে এসে ঢোকে। তারা জয়ন্তকে লক্ষ্য না করে তাদের পাকিস্তানি মেজর সাহেবকে স্যালুট করে বলে, जनाब सत्यानाश हो गया है। कुछ हिंदुस्तानी पैराट्रूपर्स हमारे बंकर्स पे घुस आए हैं। चारों तरफ से हमको घेर लिया है और बहुत बमबारी कर रहे हैं।
क्या करें हम? হ্যাঁ, বিস্ফোরণের শব্দ আমিও শুনেছি। সার্চ ফেলো, ওদের গ্রেপ্তার করতে হবে। জলদি চলো, আমিও দেখছি। বলতে বলতে পাক অধিনায়ক তক্ষুনি তাদের সঙ্গে তাঁবু ছেড়ে বেরিয়ে গেল। তাঁবুতে এখন শুধু জয়ন্ত আর তার অসুস্থ সাথী রামলাল। ঘটনার এই আকস্মিকতায় জয়ন্ত অবাক না হয়ে পারল না। আব্বাস কি সত্যি ভারতীয় প্যারাট্রুপারদের মোকাবিলা করতে তাকে ভুলিয়ে বিচলিত হয়ে চলে গেল, নাকি এটা সম্পূর্ণ তার অভিনয়, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য? কিন্তু এখন এত কথা ভাববার সময় নেই। পালাবার সুযোগ যখন পাওয়া গেছে, তার সদ্ব্যবহার করাই এখন ভারতীয় মেজর সাহেবের কর্তব্য। তাই করলেন তিনি। রামলালের আহত অসাড় দেহ কাঁধে তুলে নিয়ে দ্রুত তাঁবু থেকে বেরিয়ে এলেন। মেজর জয়ন্ত চক্রবর্তীর নেতৃত্বে ভারতীয় ইনফ্যান্ট্রি ফোর্স সেদিন শেষ রাতেই হানা দিল অধিকৃত ভারত ভূখণ্ডের পাকিস্তানি ঘাঁটিতে। ভারতীয় মেজর যেভাবেই হোক সেই রাত্রে পাকিস্তানি ঘাঁটি থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, কিন্তু তারপর তিনি তার কর্তব্য পালন করতে দেরি করেননি। ঘর 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 শব্দে ভারতীয় ট্যাঙ্ক বাহিনী, সেই সঙ্গে অস্ত্রধারী ভারতীয় সেনাদল এগিয়ে গিয়ে আক্রমণ হানল পাকিস্তানি ঘাঁটিতে। শুরু হলো দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই। তারপর রাত শেষ হয়ে সূর্য উঠল পূব আকাশে। এক সময় স্তব্ধ হয়ে গেল পাকিস্তানি পক্ষ থেকে গোলাগুলির শব্দ। বিজয় উল্লাসে শত্রুপক্ষের ঘাঁটিতে ঢুকলো রণক্লান্ত ভারতীয় সেনারা। পাকিস্তানি পতাকা নামিয়ে ভারত আবার নিজের জমিতে তুলল ভারতীয় তেরাঙ্গা পতাকা। ভারতীয় সেনাদের এই উল্লাস ধ্বনিতে কিন্তু সেদিন একজন গলা মেলাতে পারেননি। তিনি হলেন মেজর জয়ন্ত চক্রবর্তী। তিনি তখনও আহত অথবা নিহত পাকিস্তানি সেনাদের মধ্যে খুঁজে চলেছেন বিশেষ একজনকে। অবশেষে পাওয়া গেল তাকে। একটা গুলি ফুরিয়ে যাওয়া মটারের সামনে উপুড় হয়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে শরীর। কিন্তু ওই অবস্থাতেও চিনতে পারলেন জয়ন্ত। ছুটে গিয়ে দেহটাকে সোজা করে দিলেন। না, এখনো প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস বইছে। আব্বাস, আব্বাস তুই শুনতে পাচ্ছিস? আব্বাস! ওই অবস্থাতেই প্রায় জড়িয়ে ধরলেন জয়ন্ত। রক্তাক্ত মুমূর্ষু মানুষটা চোখ মেলল, ক্ষীণ কণ্ঠে সাড়া দিল, জয়ন্ত। কেন কেন তুই আমায় তোর ঘাঁটি থেকে পালাতে দিলি আব্বাস? জয়ন্ত চক্রবর্তী এখন আর কোনো সেনা অধিনায়ক নন। তার কণ্ঠে তীব্র হাহাকার। আহ, তুই যে আমার ভাই রে জয়ন্ত। আমি কি পারি ভাইয়ের ওপর গুলি চালাতে? অতি কষ্টে ধীরে ধীরে বলল আব্বাস। কিন্তু আমি তো পেরেছি বন্ধু, আমার সৈন্যরা তোকে গুলি করেছে। বাকিটা আর শেষ করতে পারল না জয়ন্ত। ঝরঝর করে কেঁদে ফেললেন। তুই ঠিকই করেছিস জয়ন্ত। আমরা আজাদ হিন্দ ফৌজের সৈনিক। নেতাজি আমাদের শিখিয়েছেন সকলের উপরে আমাদের দেশ জননী। কিন্তু ভাই, এমন কি আমরা কোনদিনও ভেবেছিলাম একদিন যারা একই দেশমাতার মুক্তির জন্য লড়াই করেছি তাদের পরস্পরের বিরুদ্ধে এইভাবে লড়তে হবে? জয়ন্ত কথা শেষ করার আগেই আব্বাসের রক্তমাখা একটা হাত কাঁপতে কাঁপতে ওর বুকে এসে পড়ল। দুঃখ করিসনি ভাই, এটাই হয়তো ইতিহাসের সত্য। জয়ন্ত আব্বাসের হাতটা চেপে ধরে ব্যাকুলভাবে ডাকতে থাকলো, আব্বাস, আব্বাস তুই শুনতে পাচ্ছিস? আব্বাস! বেশ কিছুক্ষণ বাদে আবার চোখ খুলল আব্বাস হোসেন। অতি কষ্টে বলল, জয়ন্ত,
আর আর সময় নেই বন্ধু, বল, আমার একটা শেষ অনুরোধ রাখবি? বল বল, আমায় কি করতে হবে বল তুই। আমার জামার পকেটে একটা ছবি আছে, আমার বউ সারিতা আর ছেলে আজাদের। ওদের পাঠানো শেষ চিঠির জবাব দেওয়ার সময় আমি পাইনি। জয়ন্ত, আমার খবরটা ওদের কাছে পৌঁছে দিবি? আর আমার আজাদকে বলিস আমার শেষ বার্তা, জন্মভূমির মর্যাদা যেন সে কোনোদিনও নষ্ট হতে না দেয়। বন্ধু, বিদায়। তারপর শরীরটা স্থির হয়ে গেল। জয়ন্ত নিষ্পন্দ। ওই অবস্থায় আব্বাসের হাত ধরে কতক্ষণ বসেছিল তা কেউ জানে না। দাদু, দাদু, তুমি কি অসুস্থ বোধ করছো? দাদু। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ যেন চমক ভাঙে জয়ন্ত চক্রবর্তীর। আর তখনই নিজেকে আবিষ্কার করেন মঞ্চের মাইকের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। সামনে মন্ত্রমুগ্ধ দর্শক মণ্ডলী, ওদের মধ্যে কোনো কোনো জনের চোখে জল। এখান থেকে স্পষ্ট দেখলেন জয়ন্তবাবু। তাহলে কি তিনি নিজের অজান্তেই তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথা এতক্ষণ দর্শক মণ্ডলীকে শোনাচ্ছিলেন? আশ্চর্য, এমনও কি হতে পারে? তারপর তারপর কি হলো মেজর চক্রবর্তী? আপনি কি আব্বাসের খবর তার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন? সামনের দর্শক আসন থেকে বেশ কয়েকজন প্রশ্নটা করল। না, সে সময় আমি তা পারিনি। বৃদ্ধ জয়ন্ত চক্রবর্তী স্খলিত কণ্ঠে দর্শকদের প্রশ্নের উত্তরে এবার বলতে শুরু করলেন। সেদিন মৃত আব্বাসের ইউনিফর্মের বুক পকেট থেকে পেয়েছিলাম ওর স্ত্রী আর কিশোর পুত্র আজাদের ফটো। ইচ্ছে ছিল যুদ্ধ শেষ হলে আমি নিজে তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীতে যাব, আব্বাসের স্ত্রী আর পুত্রের সঙ্গে দেখা করে তাদের কাছে নিজের অপরাধ স্বীকার করে নেব আর আব্বাসের খবর পৌঁছে দেব। কিন্তু সেদিন তা সম্ভব ছিল না। সেই সময় পাকিস্তানে চলত কঠিন সামরিক একনায়কতন্ত্র। ভারতের প্রতি সেই শাসক গোষ্ঠীর অপরিসীম ঘৃণা। সেই সময় বিশেষ করে ভারতের বুক থেকে একজন হিন্দুর সেদেশে যাওয়া ছিল খুবই কঠিন কাজ। গিয়েছিলেন সেখানে? আবার প্রশ্ন দর্শক আসন থেকে। হ্যাঁ, গিয়েছিলাম। ভারত বাংলা সীমান্ত পার হয়ে অনেকেই সেদিন নতুন প্রজাতান্ত্রিক স্বাধীন বাংলাদেশে গিয়েছিল ছেড়ে আসা সাবেক জন্মভূমি দর্শন করতে। আমিও গিয়েছিলাম, তবে সাবেক জন্মভূমির চেয়েও টান বেশি ছিল আব্বাসের স্ত্রী পুত্রের সঙ্গে দেখা করার। খুঁজে পেয়েছিলেন তাদেরকে? জানিয়েছিলেন আব্বাসের শেষ বার্তা? দর্শক আসন থেকে আসা প্রশ্নটার আঘাতে এবার কেমন যেন কেঁপে উঠল জয়ন্ত চক্রবর্তীর বৃদ্ধ শরীর। একটু বোধ করি দম নিলেন, তারপর বললেন, হ্যাঁ, নোয়াখালীর বটগাছি গ্রামে গিয়ে আব্বাসের বাড়ি খুঁজে পেতে আমার অসুবিধা হয়নি, তবে আব্বাসের শেষ বার্তা আর পৌঁছে দেওয়া যায়নি। কেন? দর্শক আসন থেকে প্রশ্নটা এলো। 1946-এ আজাদ হিন্দ ফৌজের লড়াই শেষে গ্রামে ফিরে সেদিন দেখেছিলাম সাম্প্রদায়িক দাঙ্গায় ওরা আমার বাবা আর দিদিকে খুন করেছে।
আর 1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের শেষে সেখানে পৌঁছে দেখলাম পাকিস্তানি খান সেনা আর উগ্র মৌলবাদী আল বদরের লোকজন খুন করেছে আব্বাসের স্ত্রী আর মা বাবাকে। তবে ওর ছেলেকে ওরা মারতে পারেনি। তার আগেই সে হাতে রাইফেল তুলে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের লড়াইতে যোগ দিতে চলে গিয়েছিল। তার কোনো খবর নেই। তার মানে আব্বাসের শেষ বার্তা কোনো অদৃশ্য ইথারেই যেন পৌঁছে গিয়েছিল ওর ছেলে আজাদের কাছে। তাই সে তার আব্বার মতোই জননী জন্মভূমির মর্যাদা রক্ষার শেষ লড়াইয়ে জমি ছেড়ে যায়নি। বলতে বলতে এবার যেন সত্যি অসুস্থ বোধ করলেন বৃদ্ধ জয়ন্ত চক্রবর্তী। কিন্তু মঞ্চে টলে পড়ে যাওয়ার আগেই পাশ থেকে নাতি অরিন্দম এবং অন্যান্য কর্মকর্তারা তাকে ধরে ফেললেন, বসিয়ে দিলেন চেয়ারে। কিন্তু জয়ন্ত চক্রবর্তীর তখন প্রায় অচেতন অবস্থা। বহুদিনের হারানো এইসব স্মৃতি আজ তার মনের আবেগে দাবানল জ্বালিয়ে তুলেছে। তা সহ্য করার ক্ষমতা এই বয়সে তার আর নেই। স্থানীয় জনপ্রতিনিধি হরিসাধন বটব্যাল নিজেই তার গাড়িতে করে জয়ন্ত চক্রবর্তী এবং অরিন্দম চক্রবর্তীকে পৌঁছে দিলেন তাদের বাড়িতে। বিদায় নেবার আগে হরিসাধন বাবু অশীতিপর বৃদ্ধের পায়ে হাত রেখে বললেন, আশীর্বাদ করুন ঠাকুরদা, যেন আপনাদের যোগ্য হতে পারি। বৃদ্ধ জয়ন্ত চক্রবর্তী ক্লান্ত স্বরে বললেন, শুধু আশীর্বাদে কি লাভ হরিসাধন? তবে মনে রেখো, দেশ আর দেশের মানুষের কল্যাণের জন্য যদি রাজনীতি করো তবেই তা সার্থক, না হলে পুরোটাই তঞ্চকতা। তার দায়ে একদিন আমাদের বংশধরদেরই মেটাতে হবে ভাই। ওরা চলে গেলে এবার জয়ন্তবাবু নাতি অরিন্দমকে নিয়ে ধীরে ধীরে দোতলায় উঠলেন। পূব দিকের ঘরটায় তিনি থাকেন। অরিন্দমকে বললেন, তুমি একটু আমার ঘরে আসবে দাদু ভাই? হ্যাঁ দাদু, চলো। দাদু আর নাতি দুজনেই ঘরে ঢুকলেন, আলো জ্বালালেন। ঘরের কোণে একটা ছোট্ট শোকেস, তার ওপরে একটা বাঁধানো ফটো, সামরিক পোশাক পরা অল্প বয়সী এক তরুণের। জয়ন্তবাবু নাতির দিকে তাকিয়ে বললেন, এ ফটো কার জানো? অরিন্দম জানে, আগেও শুনেছে দাদুর কাছে, দাদুর বন্ধু আব্বাস। যখন ওরা আজাদ হিন্দ ফৌজে ছিলেন তখন তোলা হয়েছিল ফটোটা। দাদুরও এরকম একটা সিঙ্গেল ফটো আছে। এটা তো আব্বাস দাদুর ফটো, বলল অরিন্দম। দাদু হাসলেন, এক অদ্ভুত বিষণ্ণতা জড়ানো হাসি। এমন হাসি দাদুর ঠোঁটে আগে কোনোদিনও দেখেনি অরিন্দম। দাদু আর কোনো কথা বললেন না। ধীরে ধীরে সম্বর্ধনা আসরে পাওয়া ওর গলার মালা পরিয়ে দিলেন আব্বাসের ফটোর গলায়। অরিন্দমও দুহাত জোড় করে প্রণাম জানালেন আব্বাস দাদুর উদ্দেশ্যে। হঠাৎ আশেপাশের কোনো রেডিও বা টিভি থেকে ভেসে এলো রবীন্দ্রসঙ্গীতের সুর। শুনছিলেন আমি আজাদ হিন্দের সৈনিক, তৃতীয় এবং অন্তিম পর্ব। রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, গল্পকথক জয়ন্ত ও অন্যান্য কয়েকটি চরিত্রে সোহম।
আব্বাসের চরিত্রে কৌস্তব, সমবেত কণ্ঠস্বর ক্রিয়েশন ইউনিট টিম, মিউজিক পরিচালনায় কৌস্তব, এডিটিংয়ে রিক, সোশ্যাল মিডিয়া ডিজাইনে তনুময়। স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য ক্রিয়েশন ইউনিটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড এ বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা আমাদের সাথে ছিলেন এবং গল্পটি উপভোগ করেছেন। আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন ক্রিয়েশন ইউনিট। ইউনিটি ইন ডাইভার্সিটি।